রাধে রাধে। তো আজ আমরা এবিটিএ 2025-এর পার্ট 1 অর্থাৎ যে 2 মার্কের কোয়েশ্চেন এবং কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। সেকেন্ড পার্টে শুধুমাত্র দ্রবণ চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে নিউমেরিক্যালসগুলো ওগুলো সলভ করবো, ঠিক আছে? চলো নেক্সট প্রথম প্রশ্ন দেখো। এখানে আমি সব প্রশ্নগুলো যতগুলো আসার সম্ভাবনা বা যতগুলো প্রশ্ন আছে সবগুলো করে রেখে দিয়েছি। নর্মালিটি বাই 2 H2SO4 এবং মোলারিটি বাই 2 H2SO4 এর মধ্যে কোনটির গাঢ়ত্ব বেশি ও কেন? দেখো প্রত্যেকটাতে আমাকে ভর বের করতে হয়। তো ভর বের করার জিনিসটা কি, তাদের আণবিক ভর দিয়ে জাস্ট মোলারিটির যে 1/2 আছে এটা যেহেতু তাহলে হাফ দিয়ে গুণ করতে হবে। আণবিক ভর যদি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে পারো, নর্মালিটি বের করতে পারো, তাহলে এটা 49 হয়, ঠিক আছে? আর যদি এর আণবিক ভর বের করো তাহলে 98 হবে। এক্ষেত্রে যদি ভর বের করা হয় তাহলে 24.5 গ্রাম আসতেছে, আর এক্ষেত্রে যদি ভর বের করা হয় 49 গ্রাম আসতেছে। এটা যেহেতু ভর বেশি তার জন্য H2SO4 বেশি দ্রবীভূত হবে 1 লিটার দ্রবণে, তার জন্য M/2 H2SO4 এর গাঢ়ত্ব বেশি হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হেনরির সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? হেনরির সূত্র প্রধানত তোমার জলে দ্রবীভূত থাকা অবস্থায় মোল ভগ্নাংশ এবং দ্রবণের ওই চাপের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সমানুপাতিক সম্পর্ক, সেই সম্পর্কের উপরই এটা। তারপর একটা অথবা একটা দেখো অঙ্ক রয়েছে তার সাথে সাথে, দেখো অঙ্ক না একদম তোমার সূত্রের উপরে আসবে একদম, TF = KF × M, অর্থাৎ এমটিকে আমরা 10⁻³ ডিভাইডেড বাই N2 × W1, একদম এর উপর একদম সূত্র দেওয়া থাকবে, তার উপর একদম ডাইরেক্ট অঙ্ক থাকবে। মানে এক কথায় যতগুলো রাশি দেওয়া দরকার সব দিয়ে দিবে, জাস্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে, তেমন কিছু নয়, ক্যালকুলেট করা আছে। পরের প্রশ্ন, 0.2 গ্রাম গ্লুকোজ এবং 0.2 গ্রাম ইউরিয়ার মধ্যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কার বেশি? দেখো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মান নির্ভর করে হলো, এটা একটা কলিগেটিভ প্রপার্টি। তো যাদের আর কি দ্রাব্যের কণার সংখ্যা অর্থাৎ আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে তাদের হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মান বৃদ্ধি পায়। যেহেতু দুটোরই দ্রাব্য কণার সংখ্যা বৃদ্ধি পায় না, তাই দুজনের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মান কী হয়? সমান হয়। নেক্সট একটা দেখো OSC64 একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটার একই জিনিস TF আর KF দিয়ে দিয়েছে, হিমাঙ্ক অবদ্রবণের ওটা বের করতে হবে। তারপর অথবা অর্থাৎ 64-এরই অথবা দেখো 3-এর এর অথবা এখানে আমাদের দ্রবণ কি বলে পাই = CRT, অর্থাৎ অভিস্রবণ চাপ বের করতে বলে। C = গাঢ়ত্ব, যেটাকে আমরা লিখতে পারি W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × W1 ইন্টু আর এর মান তো তোমরা জানো 0.0821, আর টেম্পারেচার তো আমরা সবসময় 27 ডিগ্রি যেহেতু আছে তাই আমরা 300 নিয়ে নেব 273 যোগ করে, ঠিক আছে? তারপর ক্যালকুলেট করে তো উত্তর বেরিয়ে যাবে। তারপর SC52 3-এর উত্তর দেখো P0 আমরা P ডিভাইডেড বাই P0 = Chi2 হয়, আর এই Chi2কে আমরা লিখতে পারি N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, আর N2 হলো তোমার হলো মোল সংখ্যা, প্রদত্ত ভর বা আণবিক ভর, আর N1 হলো প্রদত্ত ভর বা আণবিক ভর, আর এটা হলো প্রদত্ত ভর বাই আণবিক ভর। তারপর এদের প্রত্যেকের যদি মান বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি আমাদের P অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আর এটা বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ণয় করতে পারবো। তোমরা দেখে নিও, আমি করে দিয়েছি, ঠিক আছে? নেক্সট, অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ যে সমস্ত তরল মিশ্রণের সংযুক্তি পরিবর্তন হয় না স্থির উষ্ণতা এবং চাপে, তাদেরকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলা হয়। ইথানল এবং জলের মিশ্রণ। আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য, এদের ডেল ভি ম্যাক্স 0 হয়, এদের ডেল ভি ম্যাক্সিং 0 হয় না। এটা রাউল্টের সূত্র মেনে চলে, রাউল্টের সূত্র মেনে চলে না, ঠিক আছে? নেক্সট, SC64-এর 3-এর এর অঙ্কটা আমি এদিকে করে দিয়েছি, ঠিক আছে? এই যেখানে আছে অঙ্কটা, এখানে ভুল হয়েছিল, এখানে করে দিয়েছি, ঠিক আছে? নেক্সট, SC212 3-এর একই জিনিস, এখানে সেম একদম অঙ্ক 212-র মতো। অভিস্রবণ চাপ বের করতে হচ্ছে পাই = CRT, C = মোলার যে 0. আরও দিয়ে দিচ্ছে, টেম্পারেচারও তোমাকে দিয়েছে, আর কি চাই তোমাদের, জাস্ট গুণ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। জলে ইউরিয়া দ্রবীভূত করলে বাষ্পচাপের অবনমন হয় কেন? কারণ আর বিশুদ্ধ দ্রব্য অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয় কেন? আমরাও জানি, একটু আগে বললাম বাষ্পচাপের অবনমন একটি সংখ্যাগত ধর্ম, ঠিক আছে? আর যেহেতু ইউরিয়া দ্রবীভূত করলে কি হয়, জলে উভয় প্রকার ইউরিয়ার পৃষ্ঠতলে ও ইউরিয়া এবং জলের উভয় প্রকার অনুপস্থিতি থাকে, যেহেতু দ্রবণে আর কি ইউরিয়া দ্রবীভূত করার পর আয়ন উৎপন্ন হয় না, আয়নের সংখ্যা কম থাকে, আর কম আয়নের সংখ্যার কারণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হয়ে যায়, কমে যায়, যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি কলিগেটিভ প্রপার্টি। নেক্সট, SC212-র একটা কোশ্চেন রয়েছে স্ফুটনাঙ্ক আর কলিগেটিভ প্রপার্টির মাধ্যমে। স্ফুটনাঙ্ক বৃদ্ধি করব, লবণ যদি আমরা দ্রবীভূত করি, হালকা যদি আমি লবণ দিয়ে দিই জলের মধ্যে, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা বা দ্রাব্যের কণার সংখ্যা বৃদ্ধি পাবে, আর দ্রাব্যের কণার সংখ্যার উপর কলিগেটিভ প্রপার্টি সমানুপাতিকভাবে মানে নির্ভর করে, ঠিক আছে? মানে
এক কথায়। তো যার কারণে কলিগেটিভ প্রপার্টি যেহেতু বৃদ্ধি পেল দ্রাব্য কণার সংখ্যার মাধ্যমে, তার জন্য লবণ দেওয়ার ফলে দ্রাব্য কণার সংখ্যা বৃদ্ধি পেলো, কলিগেটিভ প্রপার্টি বৃদ্ধি পেলো, তো স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেলো। ঠিক আছে, নেক্সট SC 220। SC 220-তে কী বলা হয়েছে, 100 গ্রাম বেঞ্জিন একটি তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্যের 2.00 গ্রাম দ্রবীভূত বেঞ্জিনের হিমাঙ্কের অবনমন 0.50 কেলভিন। হিমাঙ্কের অবনমন দিয়ে দিচ্ছে, আপেক্ষিক আণবিক ভর বের করতে বলেছে। ও একই সূত্র, del TF = KF × M। ঠিক আছে, আমরা এমটা বের করে নিব, সেই এম থেকে আণবিক ভরটা আমাদের এমটাই বের করতে বলেছে নাকি, কি বলেছে, আণবিক ভর, অর্থাৎ del TF = KF × W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × W1। আমাকে M2 বের করতে বলেছে। তো del TF এর মান দেওয়া আছে, অবশ্যই del TF এর মান দেওয়া আছে 0.50, KF এর মান দেওয়া আছে 5.12, প্রদত্ত ভরও দেওয়া আছে। দেখো প্রদত্ত ভর সামথিং 2, প্রদত্ত ভর কত 2 দিয়েছে, প্রদত্ত ভর কত 2 দিয়েছে 10⁻³। আণবিক ভর বের করতে হবে আর 100 লিটারে, খাতাম। এখান থেকে এম বের করে দেবো, উত্তর শেষ। ঠিক আছে, নেক্সট, জলে সামান্য পরিমাণ নুন অ্যাড করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন? একটু আগে এটা আমি বললাম যে নুন অর্থাৎ লবণ NaCl Na+Cl- দ্রাব্য কণার সংখ্যা বৃদ্ধি পায়, দ্রাব্য কণার সংখ্যা বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আর স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ একটাই, যেহেতু এরা কলিগেটিভ প্রপার্টি দ্রাব্যের কণার সংখ্যার উপর নির্ভর করে, সমানুপাতিক সম্পর্ক। নেক্সট প্রশ্ন দেখো, সংখ্যাগত ধর্ম কাকে বলে? যে সমস্ত ধর্ম আর কি দ্রাব্যের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাব্যের মধ্যে উপস্থিত কণার সংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় সমাবর্তী ধর্ম বা সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, এরপর চলে আসো অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে যে সকল তরলের মিশ্রণের সংযুক্তি পরিবর্তন হয় না স্থির উষ্ণতা চাপে, এটাও একটা রিপিটেড কোশ্চেন। তারপর SC 161-তে দেখ, KI এর মধ্যে KI জলীয় দ্রবণ Hg2 দ্রবণ যোগ করলে বাষ্পচাপ বৃদ্ধি পায় কেন? KI এর মধ্যে Hg2 যদি দিই তাহলে দেখো 2K + 3 Hgi4 2- আয়নের সংখ্যা 3 হয়, অর্থাৎ আয়নের সংখ্যা বেড়ে যায়। আয়নের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কলিগেটিভ প্রপার্টি অনুসারে বাষ্পচাপও বৃদ্ধি পেয়ে যায়। এটা একটা ভালো প্রশ্ন, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। নেক্সট, ক্রায়োস্ট্রপিক ধ্রুবক আর হিমাঙ্ক ধ্রুবকের সংজ্ঞা। আচ্ছা, আর ক্রায়োস্ট্রপিক ধ্রুবক ওই যে বলে না del TF = KF × M। হ্যাঁ, এই যে এই KF এর সংজ্ঞা দিয়েছি দেখো। হিমাঙ্ক রোধক দ্রবণ কাকে বলে? যে সমস্ত দ্রবণে হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক নিচে থাকে তাদেরকে হিমাঙ্ক রোধক, যেমন ইথিলিন গ্লাইকল। শীত প্রধান দেশে ওই যে গাড়ির যে কার্বনের রেডিয়েটারে এই সমস্ত হিমাঙ্ক রোধক দ্রবণ দেওয়া থাকে, যাতে আর কি তেল আর কি বরফে পরিণত না হয়। অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র পাই = C, পাই = C আর এই যেটা। ঠিক আছে, নেক্সট, আইসোটোনিক দ্রবণ কি? দুটি দ্রবণকে অর্ধবেদ্য পর্দা দ্বারা যদি আমরা পৃথক রাখি, তাহলে একটি দ্রবণ থেকে অপরটিতে দ্রবক কি নিট প্রবাহ, অর্থাৎ মানে কোনো জলের প্রবাহ হয় না, তারা পরস্পর আইসোটোনিক, অর্থাৎ বলতে পারি তাদের অভিস্রবণ চাপ আর তাদের অভিস্রবণ চাপ সমান হয়ে গেছে, তখন তারা পরস্পরে কি আইসোটোনিক দ্রবণ হয়। তারপর KCl এবং ইউরিয়ার মধ্যে কার অভিস্রবণ চাপ বেশি বা সমান হবে? KCl এর যেহেতু দ্রাব্যের কণার সংখ্যা বৃদ্ধি পায়, যেহেতু KCl কে যদি আমরা দ্রবীভূত করি K+ এবং Cl- উৎপন্ন হয়, অর্থাৎ দ্রাব্য কণার সংখ্যা এখানে বৃদ্ধি পায়। দ্রাব্য কণার সংখ্যার ওপর যেহেতু আর কি এই অভিস্রবণ চাপ নির্ভর করে, তাই দ্রাব্য কণার সংখ্যা যত বৃদ্ধি পাবে অভিস্রবণ চাপ বৃদ্ধি পাবে। নেক্সট, ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটোনের মধ্যে কে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে? দুজনে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, কারণ এদের del H সলিউশনের মান কি হয়? del H সলিউশনের মান যেহেতু > 0 আর এরা সর্বনিম্ন উষ্ণতায় অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে, তার জন্য এরা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। নেক্সট, KI এর জলীয় দ্রবণে Hgi2 রিপিট কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। 1% NaCl এর জলীয় দ্রবণে 0.5% NaCl দ্রবণ রাখলে কি হবে? অভিস্রবণের চাপের কি প্রক্রিয়ার বাইরে চলে আসবে, যার কারণে লোহিত রক্তকণিকা সংকুচিত হবে এবং অবশেষে ফেটে যাবে। তারপর FeCl3 এবং BaCl3 এবং NaCl এর মধ্যে কার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? দেখো FeCl3 কে যদি আমরা ভাঙি তো আমরা পাবো Fe3+ এবং 3Cl-, যেখানে n এর মান হলো 4। পরক্ষণে যদি BaCl2 কে ভাঙি আমরা তো আমরা পাবো Ba2+ এবং 2Cl-, অর্থাৎ n এর মান এখানে 3
যেহেতু এখানে দ্রাব্যের কণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার জন্য এর হিমাঙ্কও বেশি, তারপর NaCl এর। নেক্সট রাউল্টের সূত্র, একটা অঙ্ক রয়েছে পাই ইজিক্যাল টু CRT দিয়ে আমরা করে দিয়েছি 109 SC 3/1 এবং SC 109 রাউল্টের সূত্র চেয়েছে। রাউল্টের সূত্র কি বলেছে, কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রব্যের লঘু দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমের মান তাদের মূল ভগ্নাংশের সমান হয়। দেখতে পেয়েছো উষ্ণতার প্রভাব, উষ্ণতার উপর নিরপেক্ষ, এরা উষ্ণতার উপর নির্ভর করে না, বাট মূল ভগ্নাংশ এই কাইটুটা মূল গোটাটা এই কাইটুটা শুধুমাত্র তোমার হলো উষ্ণতার উপর নির্ভরশীল। তারপর SC 103 হেনরির সূত্রের মাধ্যমে একটা অঙ্ক রয়েছে করে দিয়েছে দেখতে পাচ্ছ। এটা হলো পার্ট 1। এখানে তোর গুটি কয়েক শর্ট কোশ্চেন এবং 2 মার্কের যে কোশ্চেনগুলো হয় ওগুলো আমরা সলভ করলাম। পার্ট 2টাতে আমরা আর কি বলে যে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো আর কি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো আজকের মতো এখানেই, বাই, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, টাটা, বাই বাই।